Hi students, again we are meeting in online class of বিশ্ব বাংলা সংবাদ। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম 9 এবং 10 এর যে সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং কিছু টপিক সম্পর্কে, টেক্সট, গ্রামার এবং রাইটিং পার্ট। আজকে আমরা এই অনলাইন ক্লাসে আলোচনা করব যে ক্লাস 12 এবং ক্লাস 11 এর সম্পর্কে। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে সবাই 11 থেকে 12-এ প্রত্যেকেই প্রমোটেড হবে, সুতরাং 12 নিয়ে আমি আলোচনা করব আগে। তো এক্ষেত্রে আমাদের সিলেবাসে কি আছে ইংরেজির এবং সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, এটা দিয়ে শুরু করলে পরে আমাদের ক্লাসটা এগোতে সুবিধে হবে। আমি একটু বলে দিই যে সিলেবাসে তোমাদের কি আছে। সেগুলো আমাদের সিলেবাসটা 3টে পার্টে রয়েছে। একটা হচ্ছে লিটারেচার পার্ট, যেখানে প্রোজ, ভার্স এবং ড্রামা রয়েছে। আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট, যেখানে হচ্ছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার রয়েছে, রিডিং কম্প্রিহেনশন রয়েছে, আর ছোট কিছু রাইটিং পার্ট রয়েছে। আর হচ্ছে তোমাদের থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে পার্টটা, সেটা হচ্ছে প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে তোমাদের কিছু কাজ করতে হবে, সেটা স্কুলে। এখানে মানে তোমাদের যে বাড়িতে বসে বা স্কুলের ক্লাসরুমে যে প্রিপারেশনটা লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের হচ্ছে, আমি সেটা নিয়েই একটু আলোচনা করব। তোমাদের প্রোজের মধ্যে রয়েছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট, এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, ল্যাংস্টন হিউজের থ্যাংক ইউ ম্যাম, আর 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। ভার্সের মধ্যে রয়েছে On Killing a Tree, composed by Geoff Patel, Asleep in the Valley by Arthur Rimbaud, Shall I Compare Thee by William Shakespeare, আর জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ। ড্রামার মধ্যে রয়েছে অ্যান্টন চেখভের লেখা দ্য প্রপোজাল। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম সেটা একটু আলোচনা করি। অনেকটা ক্লাস 11-এর মতোই, তোমরা যারা 12-এ প্রমোটেড হচ্ছ তারা তো অলরেডি 11-এর কোয়েশ্চেন প্যাটার্নের সঙ্গে তোমরা পরিচিত, তোমরা সেটা দেখেছো। এবার আমি একটুখানি বলে দিই, তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এসএকিউ টাইপ কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন, সব রকম কোয়েশ্চেনই তোমাদের রয়েছে, কিন্তু মার্কস ডিভিশনটা একটু আলাদা। মার্কস ডিভিশনটা কীরকম একটু বলে দিই। সেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে 4টে কোয়েশ্চেনের আনসার করতে হবে, ইচ কোয়েশ্চেন কন্টেইনস 1 মার্ক। আর সেটা প্রোজের করে থাকবে, প্রোজের থেকে পোয়েমের থেকেও হচ্ছে 4টে করে কোয়েশ্চেন 1 মার্কস করে থাকবে, তার মানে 8টা। ড্রামার থেকে কোনো এসএকিউ টাইপ কোয়েশ্চেন নেই। আর তোমাদের অ্যানালিটিক্যাল টাইপ বা ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তোমাদের আগে ছিল কি 11-এ ছিল 5 মার্কসের, কিন্তু এটা হচ্ছে 6 মার্কসের কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেনে 6 নম্বর করে আছে এবং সেটা 2টো করে আনসার করতে হবে, মানে প্রোজের থেকে 2টো আর পোয়েমের থেকে 2টো। ড্রামার থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, মানে 6 মার্কসের কোয়েশ্চেন একটা করতে হবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন লিটারেচারের ক্ষেত্রে। আর ড্রামার এই যে 6 মার্কসের যে কোয়েশ্চেনগুলো, এগুলো তোমাদের মোটামুটি ওয়ার্ড লিমিট হচ্ছে 100, কম বেশি একটু হতে পারে সেটা আলাদা কথা, কিন্তু ইন কম্প্রিহেনশন যেরকম তোমরা মাধ্যমিকে আনসিন কম্প্রিহেনশন করেছো, সেরকম রাইটিং পার্টে 10 মার্কস রয়েছে। সেখানে কি কি আছে একটু দেখে নিই। প্রেসি রাইটিং, প্রেসি কিভাবে লিখতে হয়। রিপোর্ট রাইটিং, রিপোর্ট কি করে লিখতে হয়। বিজনেস বা ফর্মাল লেটার্স, অর্থাৎ ফর্মাল লেটারগুলো বা বিজনেস লেটারগুলো কি করে লিখতে হয়। এই হচ্ছে তোমাদের টোটাল যে কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা তোমরা পার্ট এ পার্ট বি মিলিয়ে পাবে, সেটা বলা হলো। আর প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের 20 মার্কস অ্যালোটেড থাকবে এবং প্রজেক্টটা তোমাদের 1000 to 1500 ওয়ার্ডসের মধ্যে কম্পোজ করতে হবে এবং এটাতে তোমাদের স্কুলের যার স্কুলের টিচাররা তারা বলে দেবেন এই প্রজেক্টের বিষয়টা। এবার আমি চলে আসি যে তোমাদের দেখো আমাদের তো লিমিটেড টাইম ক্লাসের, তাই জন্য আমরা পুরো টেক্সটটা কভার করতে পারবো না, তাই আমি একটা টেক্সটের একটা লিমিটেড পার্ট
বলে আমি তোমাদের দেখাচ্ছি যে টেক্সটটা ঠিক কিভাবে তোমরা পড়বে, কারণ এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের থেকে একটা মানে ডিফারেন্স কোথায় সেটা ভালো করে বুঝে নাও। মাধ্যমিকে তোমাদের কিন্তু টেক্সচুয়াল পোর্শনটা দিয়ে দেওয়া হয়, ওখানে টেক্সচুয়াল পোর্শনটা তোমাদের থাকে, দিয়ে দেওয়া হয় এবং সেখানে কোয়েশ্চেন ফ্রেম করে দেওয়া হয়, তোমরা এই টেক্সচুয়াল পোর্শনটা পড়ে আনসার করো। কিন্তু তোমাদের 11-এ তোমরা অলরেডি দেখে নিয়েছো যে তোমাদের কোনো টেক্সট দেওয়া থাকে না। ঠিক সেরকমও যারা ক্লাস 11-এর স্টুডেন্ট রয়েছে তারাও একটু মন দিয়ে শুনে নাও যে তোমাদের কিন্তু কোনো টেক্সট দেওয়া থাকবে না, তোমাদের টেক্সটটা আগে থেকে পড়ে নিতে হবে, তৈরি করে নিতে হবে এবং তারপরে কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু তোমাদের টেক্সটটা পড়ার পরে যেটা মনে থাকবে সেখান থেকে আনসার করতে হবে। অর্থাৎ তোমাকে টেক্সটটা ভীষণ ভালো করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। একটা টেক্সট আমি প্রথমটা নিচ্ছি, প্রথম যেটা প্রোজ রয়েছে সেটা আমি নিচ্ছি, দ্য আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড। এটা নিচ্ছি। প্রথমেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে অথর বা যে পোয়েটের টেক্সটটা পড়ছো তোমরা আগে সেটা ভালো করে পড়ে নেবে, মানে তার সম্পর্কে কি বলা হচ্ছে। টেক্সটে দেখবে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, এছাড়াও তোমাদের কাছে রয়েছে গুগল, তোমরা সেই অথর সম্পর্কে সার্চ করেও অ্যাডিশনাল ইনফরমেশন জেনে নিতে পারো। তো আমি একটুখানি যে আমাদের যে মাইন্ডস্কেপ রয়েছে, মাইন্ডস্কেপের যে ওল্ডার ভার্সনটা, সেই ওল্ডার ভার্সনের বইটা আমার কাছে আছে, সেই বইটা থেকে আমি একটু অথর সম্পর্কে 2-4 লাইন যেটা লেখা আছে সেটা তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। রাস্কিন বন্ড, born 1934, is an Indian author of British descent। অর্থাৎ রাস্কিন বন্ড জন্মেছিলেন 1934 সালে, তিনি এখনো জীবিত, তিনি এখন বিভিন্ন নিউজ পেপারের রেগুলার কোলামিস্ট, ওখানে তার বিভিন্ন ইংরেজি নিউজ পেপারে তার লেখা পাওয়া যায়। তিনি হচ্ছেন ইন্ডিয়ান অথর, মানে ভারতীয় একজন লেখক, অফ ব্রিটিশ ডিসেন্ট, মানে তার বংশ, তার যে বাবা বা অন্যান্য যারা রয়েছেন পূর্বসূরি তারা হচ্ছেন ব্রিটিশ। In 1992, he received the Sahitya Academy Award for his short story collection, Our Trees Still Grow in Dehra। তিনি 1992 সালে একটি পুরস্কার পান, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তোমরা জানো হয়তো যে এটা অত্যন্ত সম্মানীয় একটি পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এই যে শর্ট স্টোরি কালেকশন রাস্কিন বন্ডের, এটার জন্য তিনি পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 1999 ফর কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার। ছোটদের যে সাহিত্য তাতে তার যে কন্ট্রিবিউশন সেটার জন্য রাস্কিন বন্ড 1999 সালে কি পেয়েছিলেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হি নাও লিভস ইন লন্ডন নিয়ার মুসৌরি, মুসৌরিতে তিনি এখন বসবাস করেন। এই হচ্ছে আমরা ছোট করে অথর সম্পর্কে একটুখানি জানলাম। এরপরে আমরা আসবো টেক্সটে, কিন্তু তার আগে এই ক্লাসের জন্য বিশেষত আমি গল্পটার একটা ছোট্ট সামারি বলে নিচ্ছি, কারণ আমরা টোটাল টেক্সটটা এই সময়ের মধ্যে কভার করতে পারবো না। গল্পটার শুরুটা কোথায়? একটা ট্রেনের মধ্যে একটি ছেলে যাচ্ছে যে সবে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা বয়ঃসন্ধিক্ষণ পেরিয়েছে, এরকম একটি ছেলে, সে যাচ্ছে ট্রেনে করে। সেই ট্রেনে সে মোটামুটিভাবে একা সেই কামরাটাতে, এবং তারপরে একটি মেয়ে একটি স্টেশন থেকে উঠে আসে এবং ছেলেটি এর আগে হয়তো দেখতে পেত কিছুটা, তার পরের টেক্সটটা যখন তোমরা পড়বে তখন জানতে পারবে, কিন্তু বর্তমানে সে সম্পূর্ণভাবে অন্ধ, অর্থাৎ শুধুমাত্র আলো অন্ধকার ছাড়া সে আর কিছু বুঝতে পারে না। এই অবস্থায় একটি মেয়ে সেখানে ওঠে এবং তার গলার স্বর, তার চটির আওয়াজ ইত্যাদি শুনে সে মেয়েটি সম্পর্কে একটা ধারণা করতে শুরু করে। পরবর্তীতে মেয়েটির সঙ্গে ছেলেটির কিছু আলাপচারিতা হয় এবং সেই আলাপচারিতাতে ছেলেটি চেষ্টা করে প্রিটেন্ড
প্রিটেন্ড করতে, মানে এমন একটা ভঙ্গি করতে যে সে অন্ধ নয়, অর্থাৎ তার কোনো ফিজিক্যাল ইনএবিলিটি কোনো নেই, কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি বা তার কোনো ব্লাইন্ডনেস, এই যে ইনকমপ্লিটনেস এটাকে সে সবসময় হাইড করার চেষ্টা করে। নির্দিষ্ট স্টেশনে সে মেয়েটি নেমে যায় এবং তারপরে আরেকজন যাত্রী উঠে আসে। সেই যাত্রীকে সেই যে ছেলেটি জিজ্ঞাসা করে যে মেয়েটির চুল বাঁধাটা কেমন ছিল, সে বেনুনি করেছিল না খোপা করেছিল, কি ধরনের চুল বাঁধা ছিল। হঠাৎ যাত্রীটি একটু অবাক হয়ে যায় যে কেন এই ধরনের প্রশ্ন করছে। যাই হোক, সে উত্তর দেয় এটাই, যে আমি উত্তরটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে টেক্সটে। আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারি না যে সে কিরকম চুল বাঁধাটা ছিল। হি সেড, সাউন্ডিং পাজলড, একটু অবাক হয়ে গিয়ে সে বলল, সে মানে এখানে সেই নতুন যাত্রীটি। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, এটা হচ্ছে তার চোখগুলো যেটা আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলটা লক্ষ্য করিনি। শি হ্যাড বিউটিফুল আইজ, তার অত্যন্ত সুন্দর চোখগুলি। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু তার কোনো কার্যকারিতা তার কাছে নেই। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করনি? অর্থাৎ এই যে সম্পূর্ণ আলাপচারিতাটা যখন তোমরা গল্পের মধ্যে পড়বে তখন দেখবে যে পরস্পর পরস্পরের সঙ্গে এমনভাবে কথা বলছে যেমন চোখে দেখতে পান যারা, ঠিক তার মতো করেই কথা বলছে। অর্থাৎ পরস্পর স্টোরিটার মধ্যে আমরা দুটো দিক পাই, যে আমি যখন কোনো একটা স্টোরি পড়বো বা কোনো একটা এসে পড়বো বা কোনো একটা নভেল পড়বো, সেটা ঠিক কিভাবে পড়বো। আচ্ছা তোমরাই তো বলো, এটা কি মানে স্টোরি বা নভেল যাই পড়ো না কেন, এগুলো কি শুধু কালেকশন অফ ইভেন্টস, কতগুলো ঘটনা পরপর সাজিয়ে ব্যাস আমরা লিখে দিলাম হয়ে গেল? তা তো নয়। তাহলে তো আমরা সবাই লিখতে পারতাম, গল্প লিখতে পারতাম, উপন্যাস লিখতে পারতাম, কতগুলো ঘটনা যদি বর্ণনা হতো। এটা তা নয়। আসলে এই ঘটনাগুলো এমনভাবে সাজানো হয় এবং এমনভাবে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার সম্পর্ক তৈরি হয় যে তার সঙ্গে কতগুলো ব্যক্তি যারা জড়িয়ে থাকে তাদের চরিত্রের কতগুলো দিক উঠে আসে। শুধু তাই নয়, এমনও হতে পারে অনেক ক্ষেত্রে যে সেটার মাধ্যমে তৎকালীন যে সমাজ তার একটা চিত্র আমরা দেখতে পাই। এটা বিশেষত উপন্যাস এবং উপন্যাসের ক্ষেত্রেই বেশি ঘটে এই সমাজচিত্র উঠে আসা। কিন্তু শর্ট স্টোরির ক্ষেত্রে কি হয়, একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে ব্যক্তি চরিত্রের একটা দিক খুলে যায়। এখানে কি আমরা পেলাম, এটা দেখতে গিয়ে আমরা কি দেখব, একটা গল্প যখন পড়ি তখন তার লিটারারি দিক যেমন থাকে, এই গল্পটা পড়তে গিয়ে আমরা দেখছি কি তার একটা সাইকোলজিক্যাল আসপেক্ট আছে, তার একটা মানে মানসিক একটা দিক আছে। কি রকম, আমি একটুখানি প্রথম থেকে কয়েকটা প্যারাগ্রাফ পড়ছি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা পর্যন্ত আমি একাই ছিলাম ট্রেনে, তারপরে একটি মেয়ে উঠে এলো। দ্য কাপল হু স হার অফ ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, যে দম্পতিটি তার সঙ্গে এলো তারা সম্ভবত মেয়েটির বাবা মা। They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তাহলে যারা উঠে এসেছিলেন তাদেরকে খুব কি দেখাচ্ছে, ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছে ওই মেয়েটির যে সুবিধে অসুবিধের বিষয়তে। এবং ওই ভদ্রমহিলা কি করছেন, মেয়েটিকে একটা বিস্তারিত নির্দেশ দিচ্ছেন কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, জানলার বাইরে ঝুঁকে পড়লে চলবে না, বা কি করে তারা যে স্ট্রেঞ্জার যারা মানে যাদেরকে চেনে না সেরকম লোকজনকে সে এড়িয়ে যাবে। They called their goodbyes, তারা বিদায় জানালো, and the train pulled out of the station. স্টেশন ছেড়ে ট্রেনটা বেরিয়ে এলো। As I was totally blind at the time, আমি সেই সময়তে পুরো অন্ধ ছিলাম। My eyes sensitive only to light and darkness, আমার চোখটা শুধুমাত্র আলো অন্ধকারের ক্ষেত্রেই মানে সাড়া দিত। I was unable to tell what the girl looked like,
মেয়েটি কিরকম দেখতে ছিল এটা আমি ঠিক বলতে পারবো না, বাট আই নিউ শি ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস। অর্থাৎ মেয়েটি যে চটি পরে আসছে এবং চটিতে যে শব্দ হচ্ছে পায়ের সাথে লেগে, সেটা থেকে আমি বলতে পারবো যে মেয়েটি একটি চটি পরেছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. হতে পারে যে একটুখানি সময় লাগবে এটা বের করতে যে মেয়েটি ঠিক কিরকম দেখতে, হয়তো আমি কোনোদিনই সেটা পুরোপুরি করে উঠতে পারবো না, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস। কিন্তু আমি তার গলার স্বরটা আমার ভালো লাগছে। ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির শব্দটাও। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম কি তুমি কি দেহরা অবধি যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, বোধহয় আমি একটা অন্ধকার কোণে বসে আছি। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কেননা আমার গলার স্বরটা তাকে চমকে দিয়েছিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন, সে হঠাৎ একটু মানে বিস্ময় প্রকাশ করে বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি বুঝতে পারিনি যে এখানে আর কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এটা অনেক সময় ঘটে, মানুষের যাদের দৃষ্টিশক্তি আছে তারা অনেক সময় সামনে কি আছে দেখতে পান না। They have too much to take in, তাদের অনেকগুলো জিনিস একসঙ্গে নিতে হয়, I suppose, আমি মনে করি। Whereas people who cannot see, যেখানে যেসব মানুষেরা কিছু দেখতে পায় না, or see very little, অথবা খুব কম দেখতে পায়, have to take in only the essentials, একমাত্র গুরুত্বপূর্ণ যেটুকু মানে কাজে লাগবে সেইটুকুই তারা নেয়। whatever registers most tellingly on their remaining senses, অর্থাৎ যে ইন্দ্রিয়টা তাদের কাজ করে না, মানে চোখটা তাদের কাজ করে না, আর বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোর উপরে এই ঘটনাগুলো, যেগুলো তারা সিলেক্টিভলি নেয়, তারা একদম বেছে বেছে সেই ঘটনাগুলোর অনুভূতি গ্রহণ করে, সেগুলো তাদের উপর, সেই ইন্দ্রিয়গুলোর উপর প্রভাব ফেলে। এই যে প্যাসেজটা, যেটা কিনা একটা অ্যাক্ট অফ সিইং, কিভাবে দেখি আমরা, সেটার উপর একটা বলতে পারো একটা কমেন্টারি, এই অংশটাই কিন্তু এই গোটা গল্পটার মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ তার যে সাইকোলজিক্যাল আসপেক্ট, তার যে ফিলসফিক্যাল আসপেক্ট বলো, সবটাই এর মধ্যে লুকিয়ে আছে। তোমরা তো 12-এ উঠেছো, অনেকের হয়তো ফিলসফি আছে, তোমরা প্রত্যক্ষ বা পারসেপশন বলে একটা চ্যাপ্টার হয়তো পড়েছো। সেই পারসেপশনে কি বলছে? অনেক সময় আমরা দড়ি দেখে সাপ মনে করি, পড়ে আছে দড়ি, মনে করছি সাপ, তার মানে পারসেপশনটা সব সময় কিন্তু সঠিক হয় না। আমরা দেখছি যে, আর শুধু তাই না, যাদের ধরো সায়েন্স আছে তারা লাইট চ্যাপ্টারটা পড়েছো, বা বায়োলজিতে তোমরা কি করে চোখের যে মেকানিজম, কিভাবে দেখতে পাই আমরা, সেটাও পড়েছো। সেখানে কি দেখছো যে আমাদের লাইট রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসছে, এবং তার যে মেকানিজম, চোখের মেকানিজম, তার মাধ্যমে, সেই কোষগুলোর মাধ্যমে সেগুলো রিসিভড হচ্ছে, প্রতিকৃতি তৈরি হচ্ছে, এবং আমাদের নার্ভের মধ্যে দিয়ে সেই কি বলবো, সেই ডিরেকশনগুলো পৌঁছচ্ছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে পারসেপশন, এটা কি শুধুই ফিজিক্যাল? এক্ষুনি আমি ফিলসফির পারসেপশনের কথা বললাম, দড়ি পড়ে আছে, আমরা কিন্তু ওটাকে সাপ বলে মনে করতে পারি, অনেক সময় ভুল করি সাপ বলে। এই যে পারসেপশনের মধ্যে আমরা একটা ফিজিক্যাল পার্ট পাচ্ছি, একটা মেন্টাল পার্ট পাচ্ছি। অর্থাৎ ফিজিক্যালি আমরা কিছু ঘটনার জন্য দেখতে পাই, কিন্তু সঙ্গে সঙ্গে কি কাজ করে, আমাদের মস্তিষ্ক কাজ করে, আমাদেরকে মানে সেই বিষয়ে আমাদের যা যা মনোভাব, যা যা আমাদের চিন্তা ভাবনা, সেগুলোও সঙ্গে কার্যকরী হয়, ফলে আমরা মেন্টালিও দেখতে পাই। অর্থাৎ এখানে এই যে ন্যারেটর, যে ব্লাইন্ড, যে মেয়েটির ভয়েস শুনে, তার স্লিপারের আওয়াজ শুনে, তার চুলের সুগন্ধ নিয়ে তাকে একটা কল্পনা করলো, এটাও কিন্তু এক ধরনের পারসেপশন। অর্থাৎ একটা অ্যাক্ট অফ সিইং, যেটা ইমোশনাল
এবং মেন্টাল সাইকোলজিক্যাল। এবং আরেকটা জিনিস, আরেকটা সাইকোলজিক্যাল আসপেক্ট আমি এর থেকে বলবো, সেটা হচ্ছে তোমাদের হয়তো একটা শাটিংসের অ্যাডভার্টাইজমেন্ট আসে টিভিতে মাঝে মাঝেই, যার ট্যাগলাইন হয় দ্য কমপ্লিট ম্যান। অর্থাৎ একটি পরিপূর্ণ মানুষ, কমপ্লিট মানে কি, প্রত্যেকটি মানুষ চায় অপরের কাছে নিজেকে একটা কমপ্লিট পার্সোনালিটি হিসেবে তুলে ধরার। এখানে ছেলেটি ব্লাইন্ড, অর্থাৎ তার একটা ফিজিক্যাল একটা ইনকমপ্লিটনেস আছে এবং সে কি করছে, সেটাকে হাইড করতে চাইছে তার অপোজিট জেন্ডারের কাছে। এটা একটা খুব সাইকোলজিক্যাল একটা মিনিং আছে, যে তোমার যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসে তখন কিন্তু একটি ছেলে বা মেয়ে তার অপোজিট জেন্ডারের কাছে সবসময় চায় নিজের একটা কমপ্লিটনেসকে তুলে ধরার, যে আমি একটা কমপ্লিট পার্সোনালিটি। সেক্ষেত্রে এই যে প্রচেষ্টাটা, এটা কিন্তু এই ধরনের একটা, মানে কি বলবো, মানুষের মনের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলোরই কিন্তু একটা প্রতিফলন, যে সে চাইছে কি নিজেকে কমপ্লিট হিসেবে তুলে ধরছে। অপরদিকে মেয়েটি দেখো, যখন গল্পের শেষে গিয়ে আমরা জানতে পারছি মেয়েটিও কিন্তু ব্লাইন্ড। তো মেয়েটিও কি চেষ্টা করেছে যে অপোজিট জেন্ডারের ওই ছেলেটি যেন বুঝতে না পারে যে আমি ব্লাইন্ড। এই দিক থেকে গল্পটা একটা একটা যেমন লিটারারি দিকও আছে, ছোট গল্প হিসেবে শেষে গিয়ে যখন আমরা জানতে পারছি যে মেয়েটি ব্লাইন্ড, তার যে টুইস্ট, শর্ট স্টোরির একটা যে টুইস্ট থাকে, সেই মধ্যে আটকে নেই, এটার একটা ইউনিভার্সাল লেভেলেও গিয়ে পৌঁছেছে। কেননা এটা তোমার আমার মতো না কোনো ঘটনা ঘটে থাকে, কোনো না কোনো দিক থেকে আমরা সব সময় চাই নিজেদেরকে কমপ্লিট হিসেবে তুলে ধরতে। এটা গেল আমাদের টেক্সচুয়াল পার্ট। একটা ক্লাস 12-এর আমাদের যে প্রথম প্রোজটা, তার একটা ছোট একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এটা থেকে আমি আগেই বলেছি এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেন আসে। এরপরে আমি চলে যাচ্ছি টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে। আমরা টেক্সচুয়াল গ্রামারে কি ধরনের কোয়েশ্চেন পাই তোমরা অলরেডি, এবং ক্লাস 11 তোমরাও এখানে কিন্তু দেখো, কারণ আমি 11 আর 12কে একই সঙ্গে বলছি, তোমরা গ্রামারে কি ধরনের কোয়েশ্চেন এখানে পাবে। তোমরা এখানে ঠিক মাধ্যমিকের মতোই সমস্ত টপিকগুলো পাবে, যেমন ভয়েস চেঞ্জ অফ দ্য মোড অফ ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমরা পাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন পাবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পাবে, এছাড়া অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ অ্যান্ড ভাইস ভার্সা এটা পাবে, এছাড়া ইনফিনিটিভ, জেরান্ট আর পার্টিসিপল এর ব্যবহার এটাও পাবে। তাছাড়া কি কি আছে, জয়নিং অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো পাবে, স্প্লিটিং অফ সেন্টেন্সেস ইন্টু 2 or more সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদেরকে দেওয়া হবে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলোকে স্প্লিট করে তোমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করবে। আর তোমরা পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এটা কিন্তু টেক্সচুয়াল পার্টটা ভীষণ ভালোভাবে তোমাদের পড়তে হবে, তার কারণ তোমাকে যে আর্টিকেল বা প্রিপোজিশনগুলো তুমি টেক্সটে পড়ে আসছো, সেই টেক্সটের প্রিপোজিশনগুলোই কিন্তু তোমার ওই গ্যাপ যেগুলো দেওয়া হবে তার মধ্যে বসাতে হবে। ধরো তোমার কোথাও মনে হচ্ছে যে এখানে বসানো উচিত ইন, কিন্তু টেক্সটে দেওয়া আছে ইনটু, তোমাকে কিন্তু ইনটুই বসাতে হবে, সেখানে ইন বসালে তুমি কিন্তু কোনো মার্কস পাবে না। এই হচ্ছে মোটামুটি টেক্সচুয়াল গ্রামারের বিষয়, যেটাতে তোমাদের 10 মার্কস থাকবে। আরেকটা থাকে কারেকশন অফ এরার্স থাকে, মানে তোমাকে একটা টেক্সচুয়াল সেন্টেন্সই দেওয়া হলো কিন্তু কোনো একটা পার্টস অফ স্পিচ সেখানে ভুল বসানো আছে, সেটাকে তোমার কারেক্ট ফর্মটা বসাতে হবে। এই ধরনের গ্রামারগুলো 11 এবং 12 দুটো ক্ষেত্রেই আসে। এই ফাঁকে আমি একটু বলে দিই যে বিশ্ব বাংলা সংবাদের যে অনলাইন ক্লাস, যার ফলে তোমরা এবং আমাদের মতো যারা টিচাররা ক্লাস নিচ্ছি তারা সরাসরি সংযোগ করতে পারছি। তোমরা ফেসবুকে লাইভ তো দেখতেই পাচ্ছ, সেই সঙ্গে যদি তোমরা কেউ আগে থেকে জয়েন না করো তাহলে ইউটিউব চ্যানেলেই তোমরা এই
ক্লাসগুলো অনলাইন পাবে। শুধুমাত্র আজকে বলে নয়, প্রতিদিনই কিন্তু সমস্ত টিচাররা ক্লাস নিচ্ছেন দুটো স্লটে, একটা 10টা থেকে হচ্ছে, একটা 12:30টা থেকে। সুতরাং তোমরা লাইভেও দেখতে পারো, অথবা ফেসবুক পেজে বিশ্ব বাংলার কিংবা ইউটিউব চ্যানেলে তোমরা এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। এবার ফিরে আসছি আমি আবার একটু কতগুলো আমি একটুখানি রাইটিং পার্টে চলে আসছি। আমি 11-এরও একটা লাইভ রাইটিং পার্ট দেখাবো আর 12-এরও একটা দেখাবো। তো সেক্ষেত্রে আমি শুরু করি, এতক্ষণ 12-এর একটা টেক্সট নিয়ে বলছিলাম, তাই 11-এর ক্ষেত্রে আমি একটুখানি শুরু করি যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা তোমাদের কাছে নতুন। যদিও তোমরা নিউজ পেপারে বলো, টিভিতে বলো বা অনলাইন বিভিন্ন মিডিয়াতে বলো, সেখানেও কিন্তু তোমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখো বা পড়ো। তো আমাদের, তোমরা যদি কেউ জার্নালিজম নিয়ে পড়ে থাকো এখন বা পরবর্তীতে পড়বে, তোমরা জানবে অ্যাডভার্টাইজমেন্ট কত রকমের হয়। কিন্তু এই মুহূর্তে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটার উপর কনসেন্ট্রেট করব সেটাকে বলা হয় ক্লাসিফাইড অ্যাড। অর্থাৎ যে অ্যাডগুলো শুধুমাত্র তোমাদের কাছে ইনফরমেশন তুলে ধরে, ইনফরমেটিভ, মানে একেবারেই যতটুকু ইনফরমেশন আমার জানানো দরকার ঠিক ততটুকুই আমি জানাবো, অন্য কোনো কিছু এক্ষেত্রে বলবো না। এই রকম একটা অ্যাড, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আমরা করব সেটা আমরা একটুখানি বোর্ডে লিখে আমরা একটুখানি দেখব। আমরা এক্ষেত্রে নিউজ পেপার অ্যাড এটা দেখব। আমি একটু বসে নিই এখানে। নিউজ পেপার অ্যাডে আমাদেরকে কি মনে রাখতে হবে? প্রথমত মনে রাখতে হবে, আমি তো শুধুমাত্র পরীক্ষায় নিউজ পেপার অ্যাডটা লিখে 5 নম্বর এটার মধ্যে থাকে সেটুকু পাবো এই উদ্দেশ্যে কি শুধুমাত্র শিখবো না, সেটা তো একটা উদ্দেশ্য বটেই। কেন এগুলো শেখানো হয়? আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে আমাদের ইংলিশ সিলেবাসটা ফ্রেম করা হয় এমনভাবে যাতে আমরা ফাংশনাল ইংলিশ শিখি, অর্থাৎ আমরা কার্যকরী ইংরেজি শিখবো। এই যে আমরা ইংরেজিটা শিখবো সেগুলো আমাদের কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমরা পরবর্তীকালে আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে নিউজ পেপার অ্যাড দেওয়ার। তো সেক্ষেত্রে তো আমাকে ফ্রিতে অ্যাডটা দিতে দেবে না, আমাকে সেটা স্পেসটাকে বাই করতে হবে, কিনতে হবে। তাহলে আমি যত কম স্পেসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারবো, আমাকে তত কস্ট কন্ট্রোল করতে পারবো আমি। তাই আমরা চেষ্টা করব এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টটা ভীষণ কম স্পেসের মধ্যে কি করে দেব। তাই এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হবে খুব সিম্পল। আমি একটা টোটাল, আগের দিন আমি গ্রামাটিক্যাল আলোচনা করতে গিয়ে, গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলোর আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে কিভাবে আমি সেন্টেন্সগুলো ফ্রেম করব, সেটাই অনেক বেশি কাম্য এই রাইটিংটার ক্ষেত্রে। তাহলে আমি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট যেটা করছি সেটা কি করছি, আমি যদি দেখি যে ধরো একটা স্কুলে একটা একটা ক্ষেত্রে হয়তো স্পোকেন ইংলিশ টিচারের স্কুল একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে আমার স্কুলে আমার একটা স্পোকেন ইংলিশ টিচারের প্রয়োজন আছে, তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করুন। তাহলে আমার সেক্ষেত্রে একটু মুছে নিই, তাহলে স্পেসটা পাবো। সেক্ষেত্রে আমার হেডিংটা, মানে কোন হেডিংয়ে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, আমি কি লিখবো? সিচুয়েশন ভেকেন্ট। অর্থাৎ ভেকেন্ট কথার অর্থ হচ্ছে খালি। সিচুয়েশন ভেকেন্ট মানে সিচুয়েশন অর্থাৎ এই অবস্থানটা খালি রয়েছে, সিচুয়েশন ভেকেন্ট। এবার এই ক্ষেত্রে আমি দেখব কি যে আমার একটা এর সিচুয়েশন ভেকেন্ট যে কোলামটা যাবে নিউজ পেপারের, সেই কোলামের মধ্যে আমি কি করব যে আমার দরকার হচ্ছে রিকোয়ার্ড স্পোকেন ইংলিশ টিচার।
তাহলে আমি হেডিংটা করব কি, রিকোয়ার্ড স্পোকেন ইংলিশ টিচার, এটা হচ্ছে আমার হেডিং হবে। যে তাহলে যারা স্পোকেন ইংলিশের পড়াতে ইচ্ছুক তারা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে ফেলবেন যে এটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা পড়লে পরে আমি কি করতে পারবো, আমি এখানে স্পোকেন ইংলিশের জন্য টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো, খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আমি কি বলতে পারি যে এই স্কুল থেকে আমি আমার কি ধরনের টিচার প্রয়োজন, প্রথমেই আমি লিখে দিয়েছি স্পোকেন ইংলিশ। তাহলে আমি বলতে পারি যে আমার মাস্টার ডিগ্রি হতে হবে, তাকে স্পোকেন ইংলিশের একটা কোনো কোর্সের ডিগ্রি থাকতে হবে, তার হয়তো কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে তার একটা স্পোকেন ইংলিশের ডিগ্রি থাকতে হবে, তার এজ লিমিট আমি ধরে নিলাম উইদিন 35 to 40, এই 40-র মধ্যে তার এজ লিমিট ঘোরাফেরা করবে, এবং অবশ্যই সে ফিমেল ক্যান্ডিডেট হবে। আমি কোনো ফিমেল ক্যান্ডিডেট, হয়তো কোনো গার্লস স্কুল আছে, আমি ফিমেল ক্যান্ডিডেট চাইছি। তাহলে আমি কি লিখব, wanted a female teacher, comma, MA in English, having প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রি মানে কি, এই যে ফিল্ডটা বলা হয়েছে স্পোকেন ইংলিশ, তাতে তার প্রফেশনাল কি ডিগ্রি আছে সেটা বলতে হবে। প্রফেশনাল ডিগ্রি ফুল স্টপ দিয়ে দিলাম। এবার লিখলাম কি, এজ লিমিট ধরে নিলাম 40, ফুল স্টপ। কি লিখলাম, প্লিজ অ্যাপ্লাই উইদিন 10 days, 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করুন। এরপরে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল ইত্যাদি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল যদি থাকে আর কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু দেওয়া খুব জরুরি, কারণ এই যে অ্যাডভার্টাইজমেন্টটা যিনি পড়বেন, যিনি অ্যাপ্লাই করবেন, তিনি কোথায় অ্যাপ্লাই করবেন, কোথায় যোগাযোগ করবেন, সুতরাং এটা কিন্তু এসেনশিয়াল পার্ট। তাহলে আমার প্রথমে কি থাকছে, কোন কলামে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেবো সেটা আমাকে ঠিক করতে হবে। তারপরে আমি কি করব, যে তার একটা হেডিং দেব যে আমার কি চাই, যদি সিচুয়েশন ভেকেন্ট কলামে আমি দিই কি চাই ক্লিয়ার করব। তারপরে আমার এসেনশিয়াল কি কি ইনফরমেশন দিতে হবে ওই পোস্টটা সম্পর্কে, আমার কি কি এসেনশিয়াল, যে এমএ হতে হবে ইংরেজিতে, প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে, এজ লিমিট হবে 40, ফিমেল ক্যান্ডিডেট হবে, এবং তাকে 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা এই হচ্ছে ইমেল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। এবং তোমাদের আমি বলি, যদি তোমরা মানে একদম ঠিকঠাক লেখো এবং তোমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয় খাতাতে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 5 out of 5 স্কোর করতে পারবে। এটা খুবই ভালো একটা, মানে মার্কস স্কোর করার একটা খুব ভালো জায়গা। এরপর আমি আসবো ক্লাস 12-এর ফর্মাল লেটার সম্পর্কে। ফর্মাল লেটার হচ্ছে এমন একটা লেটার যেটাতে আমরা আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্কের ভিত্তিতে যেসব চিঠিগুলো লিখি সেই ধরনের কোনো চিঠি নয়, মানে পার্সোনাল লেটার নয়। ফর্মাল লেটারের মধ্যে কি পড়ে, যেমন ধরো এনি কাইন্ড অফ অফিসিয়াল লেটার, অর্থাৎ যেটা ব্যক্তিগত সম্পর্কের বাইরে যাবতীয়। আমি স্কুলে একটা চিঠি লিখছি যে ম্যাডাম, হেডমিস্ট্রেসকে বললাম বা হেডমাস্টারকে বললাম যে ম্যাডাম বা স্যার, আমার এই বইগুলো আমাদের এই সব প্রজেক্টের জন্য দরকার, আমাদের লাইব্রেরিতে কি এই ধরনের বইগুলোর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করবেন, এটাও একটা ফর্মাল লেটার। আমি যদি
বলি যে আজকে আমাদের ঘরের যে কি বলে, কোনো কোম্পানি থেকে আমি একটা হয়তো ওয়াটার পিউরিফায়ার কিনেছি, তো আমার ওয়াটার পিউরিফায়ারটা হয়তো কোনো কারণে গন্ডগোল করছে। তো আমি সেখানে ওই যে দোকান থেকে কিনেছি বা যে কোম্পানি থেকে কিনেছি সেই কোম্পানিকে আমি চিঠি লিখতে পারি যে আমার ওয়াটার পিউরিফায়ার অমুক ডেটে আমি কিনেছি, এটা গন্ডগোল করছে, আমি চাই যে এটা আমাকে ঠিক করে দেওয়া হোক বা রিপ্লেস করে দেওয়া হোক। এটাও এক ধরনের ফর্মাল লেটার। আবার ধরো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হলো, ক্লাস 11-এর ইএসপি বোঝাতে গিয়ে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম, এটার উত্তরে তো কেউ একজন অ্যাপ্লিকেশন করবে, কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে যে ম্যাডাম আমি HM কে লিখলে হয়তো ম্যাডাম বা স্যার আমি এই স্পোকেন ইংলিশের এই টিচার হিসেবে আপনার স্কুলে জয়েন করতে চাই, তো আমাকে জানানো হোক ইন্টারভিউয়ের ডেট কবে, এই হচ্ছে আমার বায়োডেটা, আমি করলাম কি বলে আমার অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এটাও এক ধরনের ফর্মাল লেটার। আবার ধরো অনেক সময় তোমরা নিউজ পেপারে, বিভিন্ন নিউজ পেপারে পড়েছো যে সম্পাদকের কাছে চিঠি বলে একটা কলাম থাকে, এডিটোরিয়াল লেটার, অর্থাৎ সংবাদপত্রের এডিটরকে চিঠি লেখা। এখন অনেক সময় আমি দেখেছি অনেকগুলো চ্যানেলেও বা তোমরা যদি রেডিও শোনার যদি অভ্যাস থাকে তাহলে ওখানে রেডিওতেও অনেক চিঠি আসে, হ্যাঁ, চিঠি পড়া হয়। অনেকগুলো চ্যানেলেও আমি দেখেছি এই ধরনের ফিডব্যাক দেওয়ার অনুষ্ঠান থাকে। তো এই সম্পাদকের কাছে চিঠি লিখবে কেমন করে, সেটাও কিন্তু আরেক ধরনের ফর্মাল লেটার। তাহলে একটা জিনিস নিশ্চয়ই খুব পরিষ্কার বুঝতে পেরেছো যে ফর্মাল লেটার কথাটা হচ্ছে একটা আমব্রেলা টার্ম, এটার আন্ডারে অনেক ধরনের ফর্মাল লেটার রয়েছে। আমি আজকে তোমাদেরকে এক ধরনের ফর্মাল লেটার শেখাবো, যেটা আমার মনে হয়েছে এই যে আমাদের পরিস্থিতি চলছে, এই যে আমাদের লকডাউন, এই যে আমাদের একটা মানে কি বলবো একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে যে আমাদের আজকে মানব সভ্যতা সংকটে পড়ে গেছে, এই পরিস্থিতিকে মাথায় রেখে আমরা যে ঘরে বসে আছি আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমাদের ভাবনা চিন্তা কিছুটা আমাদের কিছু সাজেশনও থাকতে পারে, আমরা সেটা শেয়ার করতে পারি। কিভাবে করব, আমি সম্পাদকের কাছে চিঠি লিখে আমার হয়তো কিছু পরামর্শ পাঠালাম, আমি তো কোনোভাবে বাইরে গিয়ে কিছু করতে পারছি না, জানাতে পারছি না, তাহলে আমার হয়তো একটা বিষয়, এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার আছে, আমি এডিটরের কাছে চিঠি লিখব। ঠিক আছে? যেমন ধরো অনেক সময় দেখা যাচ্ছে আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি বহু জায়গাতে, টাইম আছে, বহু জায়গাতে আমরা কি করছি যে জমায়েত হয়ে যাচ্ছে কোনো কারণে, কারণ মানুষ হয়তো কয়েকজন মানুষ হয়তো বুঝতে পারছে কিন্তু অনেকে বুঝতে পারছে না, এই যে জমায়েত হয়ে যাচ্ছে এ ব্যাপারে আমরা কি করছি, আমরা কি বাইরে গিয়ে সেগুলো আবার আরো জমায়েত করে সেগুলোকে কন্ট্রোল করব, নাকি আমরা অন্য কোনো মাধ্যমে সেটাকে রিকোয়েস্ট করব, সরকারের কাছে হোক বা প্রশাসনের কাছে হোক, আমরা রিকোয়েস্ট করব যে এই ধরনের জমায়েত যেন না হয়। এই বিষয়ে একটা এডিটরের কাছে যদি তুমি চিঠি লেখো, ধরে নাও তোমরা ছাত্রছাত্রীরা তোমরা এই বিষয়ে একটুখানি আতঙ্কিত আছো যে এরম জমায়েত হলে তো ভাইরাসটা স্প্রেড করে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, এই ক্ষেত্রে তোমাদের একটা মতামত তোমরা এডিটরকে জানালে, তোমাদের এলাকা, ধরে নাও তোমাদের এলাকাতে অনেকটা জমায়েত হচ্ছে, তাহলে আমি এক্ষেত্রে যে একটা লেটার আমি অলরেডি ড্রাফট করেছি, আসলে বোর্ডটা একটু ছোট তো এখানে পুরো লেটারটা ধরবে না, তাই জন্য আমি একটা লেটার ড্রাফট করেছি। লেটারটা ড্রাফট করে আমি তোমাদের দেখাচ্ছি লেটারটা, আমি তার আগে একটু পড়ে দিই তারপরে দেখাচ্ছি। কি লিখেছি, টু দ্য এডিটর, একটা সংবাদপত্রের নাম দিয়েছি, তার ঠিকানা দিয়েছি এবং তারপরে সাবজেক্ট, measures to be taken to control violation of restriction during lockdown। এই যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে জমায়েতের উপরে সেটার ভায়োলেশন হচ্ছে, তো সেক্ষেত্রে একটা মেজার্স নেওয়া উচিত। এবার লিখছো কি, রেসপেক্টেড স্যার, with due regard I would
like to take the opportunity to ventilate my view on the regular violation of the restriction during lockdown in our area. আমাদের এরিয়াতে যে রেগুলার ভায়োলেশন চলছে এই রেস্ট্রিকশনের, সেটা সম্পর্কে আমার যে মানে ভিউজ, আমার যে মতামত, সেটা আমি এই চিঠির মাধ্যমে প্রকাশ করছি। Sir, as a responsible citizen, I observed the severity of the situation caused by the attack of coronavirus COVID-19. এই যে করোনা ভাইরাস কোভিড-19 যে অ্যাটাক, যে আক্রমণ করছে আমাদের, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির যে ভয়ঙ্কর দিকটা কি সেটা আমি একজন সিটিজেন হিসেবে বুঝতে পারছি। The central and state government rightly imposed lockdown to restrict the community transmission. অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার খুব যথাযথভাবে লকডাউনটা আমাদের উপর জারি করেছেন, যাতে আমাদের কোনো কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ এই ভাইরাসের প্রকোপটা যাতে বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে না পড়ে। Amazingly, most of the people of my locality at Shodhpur are not giving importance to this situation. আমরা সোদপুর এলাকাতে থাকি, এই অঞ্চলের লোকজনেরা অনেকেই মানছেন না এটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। অলমোস্ট অল দ্য শপস আর ওপেন, প্রায় সবকটা দোকানই খোলা। পিপল মেক গ্যাদারিং, মানুষজন একসঙ্গে জমায়েত হচ্ছেন, প্লে গেমস, খেলাধুলো করছেন, or play cards কিংবা তাস খেলছেন। I, along with few others, have tried to make them realize the gravity of the situation. আমি নিজে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আমার আশেপাশে যারা রয়েছেন, যে এই পরিস্থিতির ভয়াবহতা কতটা, and যাতে they would stay safe if they stay at home. যদি তারা বাড়িতে থাকেন তাহলে তারা সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। বাট ইন ভেইন, কিন্তু সেটা কোনো কার্যকরী হয়নি, ব্যর্থ হয়েছে। I have contacted the local councillor, club and police station. আমি কি করেছি, আমার যে কাউন্সিলর আছেন, ক্লাব আছে এবং পুলিশ স্টেশন আছে, আমি যোগাযোগ করেছি। বাট দে হ্যাভ ফেইলড টু স্টপ দ্য ভায়োলেশন, কিন্তু তারাও কিন্তু এটা কার্যকরীভাবে ঠিক মানে কন্ট্রোল করতে পারেননি। Therefore, স্যার, সেই জন্যই I am requesting you to publish this letter. এই চিঠিটা আমি আপনাকে প্রকাশ করতে বলছি, so that the concerned department of the government may become aware of the anomaly of our area. যাতে আমাদের এরিয়াতে যে সমস্ত বিশৃঙ্খলা ঘটছে সেটা গভর্নমেন্টের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তারা যেন মানে সচেতন হতে পারেন এবং আর কি করতে পারেন, and take necessary measure to restrict the spread of the viral infection. এবং এই যে ভাইরাল ইনফেকশনটাকে বন্ধ করার জন্য তারা যে নেসেসারি মেজার বা যে সমস্ত মানে কি বলবো স্টেপগুলো তাদের নেওয়া দরকার সেগুলো নিতে পারবে। এরপরে কি লিখেছি, থ্যাঙ্কিং ইউ ইয়ার্স ট্রুলি। এবার তোমাদের নাম দিয়ে দেবে, এখানে আমি আমার নামটা দিয়েছি এবং একটা ডেট দিয়েছি। এখানে আজকের ডেটটা হচ্ছে কত, 16 না, 16 তারিখ, 16 এপ্রিল দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই ক্যামেরার সামনেই খাতাটাকে ফোকাস করছি। দেখো তোমরা যে খাতার মধ্যে কতগুলো ডিজিট আমি লিখেছি রেড ইঙ্কে, দেখতে পেয়েছো যে রেড ইঙ্কে কতগুলো ডিজিট লেখা আছে, 1 2 3 4 করে। দেখো 1 আমি কোথায় লিখেছি, আমি কোন যে এডিটরকে চিঠি লিখছি তার সে কোন সংবাদ মাধ্যমের এডিটরকে চিঠি লিখছি তার অ্যাড্রেস কি, এটা দেখো প্রথম তোমাদের খাতার ঠিক তোমাদের বাঁ দিকের উপরে থাকছে এটা। তারপরে আসছে সাবজেক্ট, নাম্বার 2 পজিশনে আসছে সাবজেক্ট। সাবজেক্টটা তুমি যতটা পারবে ছোট করে একটা ব্রোকেন সেন্টেন্সের মধ্যে দিয়ে সাবজেক্টটা লিখবে। তারপরে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম যেরকম হয় সেরকম ভাবে আসবে, কমা দিয়ে তারপরে তোমরা ওই বডি মানে লেটারের যে বডিটা থাকবে সেখানে তোমরা
তোমাদের যে ওপিনিয়নটা, কোন ওপিনিয়নটা তুমি এডিটরের কাছে জানাতে চাও, কেন জানাতে চাও, তুমি এই বিষয়ে তোমার প্রচেষ্টা কি ছিল, সেগুলো সমস্ত লিখবে। কারণ এডিটরের কাছে আমরা কি প্রথমেই চিঠি লিখবো না, আমরা লোকালি চেষ্টা করবো। যেমন আমি বলেছি যে আমি লোকাল কাউন্সিলর, ক্লাব, পুলিশ স্টেশন, এদের কাছে আমি কি করেছি, আমি যোগাযোগ করেছি, কিন্তু তারাও সম্পূর্ণভাবে এটাকে কন্ট্রোল করতে পারেননি। তো এডিটরের কাছে কেন চিঠি লিখছি, কারণ এটা জানবে যে সংবাদ মাধ্যমের যা যা কিছু সম্পাদকের কাছে যা যা কিছু জনসাধারণের কাছ থেকে যায়, সেগুলো কিন্তু তারা সব কিছুই পাঠান গভর্নমেন্টের কাছে, এবং গভর্নমেন্টের কনসার্ন ডিপার্টমেন্টগুলো এই সমস্যা নিয়ে তারা কিন্তু ডিল করেন। সুতরাং আমরা কি চাইছি যে এই বিষয়টা নিয়ে গভর্নমেন্টের কনসার্ন ডিপার্টমেন্টের কাছে দিতে। তারপরে শেষে গিয়ে আমরা কি লিখছি, ইয়োর্স ট্রুলি, এখানে ইয়োর্স ট্রুলি লিখে একটা কমা নিয়ে তোমাদের নাম, এখানে যেমন আমি আমার নামটা লিখেছি, এবং এপাশে হচ্ছে কোন এরিয়া থেকে তুমি লিখছো, কোন ডেটে লিখছো, সেটা তোমাকে দিতে হবে। অর্থাৎ আমি এই যে 1 2 3 4 করে যেগুলো পয়েন্ট আউট করেছি, সেগুলো আমি কিভাবে আরেকবার বলে নিচ্ছি। 1 হচ্ছে কি, টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, কাকে লেটারটা অ্যাড্রেস করছো তার ডেজিগনেশন এবং অ্যাড্রেস পুরোপুরি থাকবে ওখানে। নাম্বার 2 পজিশনে কি আছে, সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ, অর্থাৎ খুব সংক্ষিপ্তভাবে তোমরা কি করবে, লেটারের সাবজেক্টটাকে বলবে। তারপরে কি, গ্রিটিং বা স্যালুটেশন, ওই যে রেসপেক্টেড স্যার কথাটা লিখলাম, সেখানে গ্রিটিং বা স্যালুটেশনটা তোমরা দেবে। তারপরে বডি অফ দ্য লেটার, সেখানে তুমি ইন ডিটেল বলবে তুমি কি বলতে চাও। তারপরে কি আসছে, সাবস্ক্রিপশন, 5 নম্বরে সাবস্ক্রিপশন। এই দেখো সাবস্ক্রিপশনটা কোনটা, যেখানে ইয়োর্স ট্রুলি কথাটা লিখছো, এটা হচ্ছে তোমার সাবস্ক্রিপশন। এবং তারপরে তোমার সিগনেচার, অর্থাৎ তুমি কে, তোমার নাম দিয়ে তুমি সিগনেচার করলে। এবং তারপরে তোমার 7 নম্বরে আসছে মানে কোন জায়গা থেকে তুমি চিঠিটা লিখছো, এবং 8 নম্বরে আসছে তুমি কোন ডেটে চিঠিটা লিখছো। এই হচ্ছে তোমার টোটাল এডিটোরিয়াল লেটারের একটা রূপরেখা। এটা তোমাদের ইয়েতে কি বলে, ক্লাস 12-এর যে রাইটিং পোর্শনে সেখানে রয়েছে। আচ্ছা, এবার আমি একটা এখানে, আচ্ছা গণেশ দে বলছেন যেভাবে শেখাচ্ছে তা খুবই চিত্তাকর্ষক, অনেক ধন্যবাদ। আপনারা সবাই ফলো করুন, এটা করলে পরে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র যে সিলেবাস ওরিয়েন্টেড পড়া তাই নয়, আমাদের রাইটিং পার্টটা কিন্তু অনেকে এমনও বলে না যে অনেক সময় ইংরেজি লেখা, কিভাবে ইংরেজি লিখবেন সেটাও শিখতে চান, তাদেরও কিন্তু বেনিফিট হবে, শুধুমাত্র যে এই ক্লাসের স্টুডেন্টদের হবে তা নয়। অনেক ধন্যবাদ। অভিলাষ বিশ্বাস বলছে আপনার পড়ানো আজ মন ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ অভিলাষ। আশা করি তোমরাও পরবর্তীকালে আমাদের থেকে অনেক উচ্চতায় উঠবে, এবং কি বলবো, মানে একটা গ্লোবাল টিচার হয়ে তোমরা ওঠো, এটাই আমি চাই। অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এরপরে আমি একটু শেষের দিকে চলে আসছি। মানে ক্লাস 11-এর সিলেবাস সম্পর্কে কিছু এখনো পর্যন্ত বলা হয়নি, যদিও কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি অল্প কিছু আলোচনা করেছিলাম। সিলেবাস সম্পর্কে আমি একটু বলে দিই। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা এর পরবর্তীকালে, যদিও এখন লকডাউনের জন্য বিষয়টা একটুখানি সামান্য পিছিয়ে যাচ্ছে, পরবর্তীকালে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন তোমরা কি কি পড়বে ইংলিশে, সেটুকু আমি প্রথমেই একটু বলে দিই কি কি পড়বে, এবং তারপরে কি ধরনের কোয়েশ্চেন আসবে আরেকবার আমি বলে দেব। এবং তারপর আমি তো তোমাদের অলরেডি একটা কি বলে, রাইটিং পার্টের একটা অংশ শিখিয়ে দিয়েছি, তারপর আমি একটুখানি সামান্য আলোচনা করব। তোমাদের প্রোজ সেকশনে রয়েছে লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের, কর্মা রয়েছে খুশবান সিং এর, জিমি ভ্যালেন্টাইন রয়েছে ও হেনরির, আর নোবেল লেকচার রয়েছে মাদার টেরিজার, আর দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। এইগুলো হচ্ছে তোমাদের প্রোজ সেকশনে রয়েছে ক্লাস 11। এবং পোয়েট্রি রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রবার্ট ব্রাউনিং এর মিটিং অ্যাট নাইট, উইলিয়াম ব্লেকের দ্য সিক রোজ,
অক্টাভিয়া পাজের ব্রাদারহুড, আর ডে ব্রেক কম্পোজ বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই হচ্ছে তোমাদের প্রোজ আর পোয়েট্রি সেকশন। আর এছাড়া রয়েছে তোমাদের শেক্সপিয়ার্স টেলস, সেখানে তোমাদের 5টা গল্প পড়তে হবে। শেক্সপিয়ার্স টেলস অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা হয়তো প্রায় সবাই জানো যে উইলিয়াম শেক্সপিয়ার একজন নাট্যকার, এলিজাবেথান পিরিয়ডের উনি একজন নাট্যকার, এবং তার যে নাটকগুলো সেগুলো এখনো অভিনয় করা হয় আমাদের এই কলকাতায়, কিন্তু বহু নাটক ওনার এখনো পর্যন্ত অভিনয় করা হয়, অর্থাৎ তার নাটকগুলো ভীষণ প্রাসঙ্গিক। রোম্যান্টিক পিরিয়ড যখন আসে, তোমরা যখন মানে তোমরা ধরো 18th সেঞ্চুরির সময়তে আর কি, 17th সেঞ্চুরির শেষ দিক এবং 18th সেঞ্চুরিতে, তখন না গদ্য বা প্রোজটা ভীষণ উঠে আসে, অর্থাৎ মানুষ তখন কবিতার থেকে গদ্য পড়তো বেশি। তখন কি করা যায়, আর শুধু তাই নয়, শেক্সপিয়ারের সময়কার ভাষা 16th সেঞ্চুরির যে ভাষা, ন্যাচারালি সেই ভাষাটা পরিবর্তিত হয়ে তোমাদের 18th সেঞ্চুরিতে তার ভাষাটা পরিবর্তিত হয়ে তার রূপ অনেক পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তিত অবস্থাতে শেক্সপিয়ারের নাটকগুলোকে গল্পে রূপান্তরিত করেন চার্লস ল্যাম্ব, মেরি ল্যাম্ব বলে দুজন সাহিত্যিক। এরা ভাই বোন ছিলেন এবং চার্লস ল্যাম্বের বিরাট কন্ট্রিবিউশন আছে। তিনি পার্সোনাল এসে বলে একটা লিটারারি টাইপ তৈরি করেছিলেন। তো এই চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব তারা কি করেন, সেই নাটকের গল্পগুলো নিয়ে স্টোরি তৈরি করেন। এবার এই স্টোরিগুলো এত সুন্দর, এত প্রাসঙ্গিক, মানে এমনকি ওই স্টোরিগুলোর অনেকগুলো স্টোরি তোমরা যদি এখন পড়ো মনে হবে যে তোমাদের সময়কার ঘটনাই যেন পড়ছো, অর্থাৎ তার পলিটিক্যাল সিচুয়েশন, তার সোশিও ইকোনমিক কন্ডিশন বা ব্যক্তি চরিত্রগুলো ভীষণ রকমভাবে আমাদের সিচুয়েশনের সঙ্গে রেলিভেন্ট। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের সিলেবাস কমিটি কিন্তু শেক্সপিয়ার্স টেলস তোমাদেরকে দিয়েছে, কিভাবে একইভাবে তুমি যেমন শেক্সপিয়ারের নাটকগুলোর একটা ফ্লেভারও পাবে, সেই সঙ্গে তুমি তোমার সময়ের সঙ্গেও মেলাতে পারবে। এগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা যখন 11-এ উঠে এগুলো পড়বে তখন খুব ভালো লাগবে। এখান থেকেও তোমাদের প্রশ্ন থাকে এমসিকিউ আর ব্রড কোয়েশ্চেন, কোনো এসিকিউ থাকে না। এবার তোমাদের সিলেবাস যেটুকু আলোচনা করলাম তারপরে আমি একটুখানি বলে দিই যে কোয়েশ্চেন কিভাবে আনসার করলে পরে তোমরা মার্কসটা ভালো পেতে পারো। কারণ আমরা অনেক কিছু জানছি, আমরা সাহিত্যের রস নিচ্ছি, সব কিছুই হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের একটা প্রাইমারি লক্ষ্য হচ্ছে যে আমরা পরীক্ষায় কি করে ভালো নম্বর পাবো। সেক্ষেত্রে ক্লাস 11-এর ক্ষেত্রে আমি বলে দিই যে তোমাদের কিন্তু যে প্রথম একটা মাধ্যমিকের যে প্যাটার্নটা থাকে তার থেকে একটা জাম্প বলতে পারো, একটা কি বলবো ফারাক থাকবে তোমাদের স্ট্যান্ডার্ডে। মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের শেখানো হয় তুমি কিভাবে ইনফরমেশনকে বুঝতে পারছো, সেটা তুমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো তোমরা শিখছো কিনা সেন্টেন্সের, এবং সেটা তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা রাইটিংয়ের ক্ষেত্রে, এটা শেখানো হয়। আর 11-12-এর ক্ষেত্রে তোমাদের আমরা কি এক্সপেক্ট করব কি তোমরা অলরেডি সেই স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা শিখে এসে ইনফরমেশন বোঝার ক্ষমতা তোমাদের তৈরি হয়ে গেছে। এই অবস্থায় তোমরা 11-এ আসছো পড়াশুনো করতে। এবার যে সিলেবাসটা তৈরি হয়েছে তার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা তোমাদের মধ্যে কি ডেভেলপ করবে, সেটা ডেভেলপ করবে তোমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার, অর্থাৎ তুমি বিশ্লেষণ করতে পারছো কিনা, যে জিনিসগুলো পড়ছো তোমরা সেটা বিশ্লেষণ করে সেটাকে ব্যাখ্যা করতে পারছো কিনা, এটাই তোমার কোয়েশ্চেনের মধ্যে চাওয়া হবে। যেমন তোমার এমসিকিউতে তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে তোমার কনসেপ্ট বেস কোয়েশ্চেন, অর্থাৎ কনসেপ্ট মানে তুমি যেটা পড়লে সেটা থেকে কতটা বুঝলে, বুঝে তুমি সেখান থেকে খুঁটিয়ে প্রশ্ন করা হলো অবজেক্টিভ, তুমি সেটা আনসার করতে পারলে কিনা, এটা হচ্ছে এমসিকিউ। এসএকিউতে কি, এসএকিউতে হচ্ছে তোমার নলেজ বেস কোয়েশ্চেন, অর্থাৎ তোমার থেকে ইনফরমেশন চাওয়া হবে, তোমাকে ওখানে কোনো কিছু ব্যাখ্যা করতে বলা হবে না, তোমার কাছ থেকে ইনফরমেশন চাওয়া হবে। আর তোমার ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করা হচ্ছে, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাওয়ার
তোমার কতটা জেনারেট করেছে, তুমি কতটা অ্যানালিসিস করবার জন্য এবল হয়েছো, সেটা টেস্ট করার জন্য ব্রড কোয়েশ্চেনগুলো। যেমন ধরো, যদি আমি বলি যে তোমাদের একটা টেক্সট আছে এখানে ক্লাস 11-এর ক্ষেত্রে, যে লীলাস ফ্রেন্ড, আর কে নারায়ণের লেখা খুব সুন্দর একটি গল্প। সেখানে যে গল্পটা, সেখানে হচ্ছে একটি ছেলে একটি বাড়িতে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করে। সেই বাড়ির একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার খুব বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দেখা গেল মেয়েটির গলার হারটা মিসিং। সেই যে ছেলেটি সার্ভেন্ট হিসেবে কাজ করছিল তাকেই দায়ী করা হয়, সে পালিয়ে যায় এবং পরে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয় ইত্যাদি। অর্থাৎ এই যে গল্পটার মাধ্যমে আমি যদি জিজ্ঞাসা করি তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে, যে হোয়াট কাইন্ড অফ সোশিও ইকোনমিক পিকচার ইউ আর ফাইন্ডিং ইন দিস স্টোরি, কি সোশিও ইকোনমিক পিকচারটা তুমি পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু দেখো যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা সবসময় মনে করি যে যারা গরিব হয় তারা অসৎ হয়। ইভেন আমি বা আমার আগেও বহু মানুষ একটা সেন্টেন্স গ্রামারে এক্সারসাইজ হিসেবে দেওয়া হয়, কি বলতো সেটা, হি ইজ অনেস্ট বাট হি ইজ পুয়ার। সেন্টেন্সটা দেখো, সে সৎ, না সরি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে সে গরিব কিন্তু সে সৎ। অর্থাৎ সে গরিব হলে এটাই ধরে নেওয়া হয় সে অসৎ হবে। এই যে আমাদের সামাজিক কনসেপ্ট, এই সোশিও ইকোনমি, এটা সোশিও ইকোনমিক কেন বলছি, তার আর্থ সামাজিক কন্ডিশনটার উপর তার সততা নির্ভর করছে, এইরকম আমাদের একটা ধারণা গড়ে উঠেছে। এই ধারণাটা কতটা ভুল সেটাই কিন্তু লেখক এই গল্পটার মধ্যে দেখিয়েছেন। তাহলে এটা তোমাকে বিশ্লেষণ করে বলতে হবে যে আমাদের সোশ্যাল প্রেজুডিস কি আছে। আমাদের সোশ্যাল প্রেজুডিস মানে আমাদের সামাজিক কি কুসংস্কার, সেটা ওই রকম অবৈজ্ঞানিক কুসংস্কারের মতো না, সেটা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের সম্পর্কে আমাদের যে মানসিক অবস্থান সেগুলোর উপরে গড়ে উঠেছে। অর্থাৎ অসৎ হলে পরেই সে, গরিব হলে পরেই সে অসৎ হবে, এটা আমরা ধরেই নিচ্ছি। তাই জন্যই কিন্তু বাড়ির কোনো জিনিস হারিয়ে গেলেই কিন্তু প্রথম কাজের লোকটিকে আমরা সন্দেহ করি। এই যে সামাজিক কুসংস্কার, সেটা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে আছে এবং এটা অনেক সময়তেই আমাদের ক্ষেত্রে কতটা ভুল হয়, এই অ্যানালিসিসটা তোমাকে ওই উত্তরের মধ্যে তুলে ধরতে হবে। এই হচ্ছে মোটামুটিভাবে ক্লাস 11 এবং 12-এর সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন। তার মধ্যে ছোট ছোট ভাবে আমি একটু টেক্সট এবং রাইটিং এর ক্ষেত্রটা আলোচনা করেছি, এবং শেষে আমি আলোচনা করলাম যে তোমরা কিভাবে উত্তর লিখলে পরে ভালো মার্কস পাবে। ভালো মার্কস পেতে গেলে তোমার প্রচুর লিখতে হবে না, খুব ছোট করে তোমাকে ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রেও তোমাকে একদম টু দ্য পয়েন্ট খুব ছোট করে লিখতে হবে। এবং একটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, যে আমরা মনে করি খুব বড় বড় শব্দ, কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে পরেই বোধহয় খুব ভালো ইংরেজি লেখা যায়, সেটা কিন্তু একদম নয়। যত সহজভাবে, যত সুন্দরভাবে, যত বোধগম্যভাবে তুমি তোমার মানে ইয়েটা, বক্তব্য যেটা, সেটা ইংরেজির মাধ্যমে প্রকাশ করতে পারবে, উত্তরটা ততটাই ভালো হবে এবং তুমি মার্কস স্কোর করতে পারবে। আজকের আলোচনা মোটামুটিভাবে এই পর্যন্তই। এরপরে আমরা যদি কোনো দিন আবার মিট করি তাহলে নিশ্চয়ই আরও কিছু সম্পর্কে আলোচনা করব, এবং শেষে আমি আবার তোমাদের একটুখানি মনে করিয়ে দেব যে আমরা যে পরিস্থিতির মধ্যে এখন চলছি, সেই পরিস্থিতিতে আমাদের নিজেদের সুস্থ থাকাটা খুব জরুরি। কারণ আমি সুস্থ থাকলে আমি আশেপাশের সবাইকে সুস্থ রাখতে পারবো, এবং আমাদের নিয়মিত হাত ধুতে হবে, আমাদের জামা কাপড় পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের বাড়ি এবং তার আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে, বিনা কারণে কোনোভাবেই বাড়ি থেকে বেরোনো যাবে না। এবং এই হ্যাবিটটা শুধুমাত্র এই লকডাউন চলছে বলে শুধুমাত্র সেটাকে ফলো করব তা নয়, আগামী আমরা যতদিন বাঁচবো ততদিন এই হ্যাবিটটা আমরা ধরে রাখবো এবং আমরা মানুষকে এই বিষয়ে উৎসাহিত করব। এটাই আজ এই পর্যন্তই, এখন বিদায়। তোমরা সবাই খুব ভালো থেকো।